আমরা যদি আজকে জাজমেন্ট কপিটা দেখি, সেখানে খুব ভালোভাবে জজ সাহেব মেনশন করেছেন যে কিভাবে এই রিপোর্টের কালেকশনটা হয়েছে এবং কিভাবে নমুনাগুলো কন্টামিনেটেড হয়েছে। এবং এই যে আমরা যাদের ভাবছি বা সাসপিশিয়াস ওয়েতে আমরা চিন্তা করছি যে আরো পার্সন এই কেসে ইনভলভ আছে, সঙ্গে একজন মহিলারও মানে ডিএনএ পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কিভাবে সম্ভব বা কি কি প্রসপেক্টে থাকতে পারে, তাহলে মানে সেই রিপোর্টটা অলরেডি ইন কোয়েশ্চেন যে সেটা কিভাবে অ্যাডমিশন পেলো, হ্যাঁ, রিগার্ডিং দ্য মানে অ্যাজ অ্যান এভিডেন্স। একটা ভীষণ খারাপ দিক হলো এই কেসে যে অভয়ার শরীরে মানে অভয়ার যে বডি, তার অস্তিত্ব আর আমাদের কাছে নেই, সেটা তো আর প্রিজার্ভ করা হয়নি। যে দ্বিতীয়বার ময়না তদন্তের যে স্কোপ, সেটাও আমাদের হাতে নেই। 4:03 ওর যে সিসিটিভি ফুটেজ আছে, 4:03 থেকে 4:38 ওই ফ্লোরে যে ফুটেজের ওপরেই ওকে অ্যারেস্ট করা হয়, সেটা কিন্তু ও অনুপ বাবুর নির্দেশেই গিয়েছিল। আরজি করে ইমার্জেন্সিতে ঢুকতে গেলে আপনাকে আগে আউটপোস্ট হয়ে যেতে হবে। আউটপোস্ট পারমিশন না দিলে আপনি ওখানে ঢুকতে পারবেন না। তাহলে আউটপোস্টে সমর পালকে বলেই ও 4:03 গিয়েছিল ওপরে। আরেকটা জিনিস যেটা খুব, ডাক্তার তপাদার যিনি ওনার ইনচার্জ ছিলেন, মানে হ্যাঁ সুমিত রায় তপাদার, যিনি যার আন্ডারেই ওরা এসব পিজিটি গুলো করছিলেন, হ্যাঁ, উনি বলেছেন যে যেদিন এই ইনসিডেন্টটা হয় 8 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এই ভিকটিম নিরুদ্দেশ ছিল। প্রায়র একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে ওর একটা খুব বড় ইনজুরি হয়েছিল, সেখানে দেখা অভয়ার মানে ভিকটিমের, সেখানেও ওর এই ঠোঁট ফোট কাটা ছিল, হ্যাঁ, আর গালেও এরকম অনেক হ্যাঁচড়ের দাগ ছিল, আর ওর সারা বডিতে অনেক ইনজুরি মার্ক ছিল। হ্যাঁ, অবশ্যই একটা ফোন করে যদি ওকে ডেকেই আনা হয় একটা পারপাসে যে তুমি রুগী দেখতে যাও, তারপরে ওই ফুটেজটাকে ওকে অ্যারেস্টের পারপাসে ইউজ করা হয়, তাহলে আপনি কি বলবেন? যে সিএফএসএল রিপোর্টের ওপরে ভিত্তি করে উনি আরো পার্সনের উপস্থিতি পেয়েও, হ্যাঁ, জজ সাহেব বলছেন এই রিপোর্টকে মানা যায় না, আবার ওই রিপোর্টের উপরেই উনি সঞ্জয়কে বলছেন এখানে ম্যাচিং হয়ে গেছে, ওর এই হবে। জজ সাহেব তার রায়ে লিখে দিচ্ছেন she was in a sleeping condition. তা how did the judge know that she was in a sleeping condition? ওই দিন রাত্রিবেলা সেখানে মানে 3-4টে জায়গায় ওখানে তখন রিইউনিয়ন পার্টি চলছিল সেই রাত্রে, এবং সেই রাত্রে আমাদের পশ্চিমবঙ্গের সব ট্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে পার্টিতে মত্ত ছিল। তাহলে অভয়াও কি সেই পার্টির শিকার হলো, বা সেই পার্টি থেকে কিছু লোক এসে অভয়াকে মারলো? আমি আমাদের অন্য পিপি স্যারদের থেকে এই কিছু ফটোগ্রাফস, এই 40টা ফটোগ্রাফস দেখেছি, সেখানে আমি দেখেছি অবজেকশনেবল অনেক কিছু ছিল যেটা আমরা মেনশন করতে পারতাম। সেখানে মেনশন করলেই কিন্তু কেসটা সঞ্জয় রায় থেকে ওইদিকে অন্যদিকে ঘুরে যেতে পারতো। আমি বলছি সিএফএসএল এর রিপোর্ট এবং অন্যান্য নমুনা সহ ওকে এমনি ছেড়ে দেওয়া যায় কেন? সেরকম কোনো আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই যে ওই ক্রাইমটা করেছে। আর যদি বলেন ওকে ধরতে হবে, তাহলে আবার রিইনভেস্টিগেশন করে আপনাকে ওই অভয়ার বডি আনতে হবে। সেটা কি পারবেন? অভয়ার বডি তো আপনারাই ডিস্ট্রয় করেছেন। আমি মমতা ব্যানার্জির কাছে আজকে এই আর্জি রাখছি, আজকে যদি এটা আপনার মেয়ের সঙ্গে হতো, আপনি কি করতেন? আপনি এত অমানবিক কি করে হয়ে গেলেন যে যাকে তাকে ডিপার্টমেন্টে মেরে আবার তার লাশ গুম করে দিচ্ছেন, 300 পুলিশ দিয়ে তার বাড়ি দখল করছেন, তাকে শবদাহ করতে যাচ্ছে, সেখানেও গিয়ে আপনি তার পুলিশ মোতায়েন করছেন। হোয়াট ইজ দ্য ম্যাটার? আমি একজন শিক্ষিত মানুষ, আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমি চাই না আপনি আমাকেও এসে মারুন। হ্যাঁ, এবার একটু ভদ্র হন। কোন হাইকোর্ট আপনাকে দেখিয়ে দেবে? কোন সুপ্রিম কোর্ট আপনাকে দেখিয়ে দেবে? আপনি নিজে দেখতে পাচ্ছেন না আপনি কি করছেন? হাইকোর্ট করে এই ম্যাটার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না। এখানে এই যে রায়টা ঘোষণা হলো সেটা নিয়ে আমরা একটুও সন্তুষ্ট নই। কেন? বায়োলজিক্যাল যে রিপোর্টের ভিত্তিতে বা সিএফএসএল এর যে রিপোর্টের ভিত্তিতে আজকে ওর এত বড় একটা সাজা হলো, সেই রিপোর্টটাই যদি আমরা কনসিডার করি, দেখা যাবে যে সেই রিপোর্টে যে আমরা রিপোর্টে কি কন্টামিনেশন বা কন্টামিনেটেড একটা রিপোর্ট, যাতে আরো মানে পার্সনের উপস্থিতি আমরা পাচ্ছি। এবং সেখানে বলা হচ্ছে যে সঞ্জয়ের যে ডিএনএ, তার সঙ্গে মানে ভিকটিমের নিপল সোয়াব যেটা বা লালা রস, সেটা নিপলের সংলগ্ন যে অঞ্চলের লালা রস, সেটা যে ম্যাচিং করেছে, তার ভিত্তিতেই সঞ্জয়ের আজকে এই এত বড় একটা সাজা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই যে রিপোর্টটা, এর যে কালেকশন বা মানে এর যে সংক্রান্ত বিষয়গুলো,
সেগুলো কিন্তু আমরা যদি আজকে জাজমেন্ট কপিটা দেখি, সেখানে খুব ভালোভাবে জজ সাহেব মেনশন করেছেন যে কিভাবে এই রিপোর্টের কালেকশনটা হয়েছে এবং কিভাবে নমুনাগুলো কন্টামিনেটেড হয়েছে, এবং এই যে আমরা যাদের ভাবছি বা সাসপিশিয়াস ওয়েতে আমরা চিন্তা করছি যে আরো পার্সন এই কেসে ইনভলভ আছে, সঙ্গে একজন মহিলারও মানে ডিএনএ পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কিভাবে সম্ভব বা কি কি প্রসপেক্টে থাকতে পারে, তাহলে মানে সেই রিপোর্টটা অলরেডি ইন কোয়েশ্চেন যে সেটা কিভাবে অ্যাডমিশন পেলো, হ্যাঁ, রিগার্ডিং দ্য মানে অ্যাজ অ্যান এভিডেন্স। হ্যাঁ, কেন সেটা যদি আমরা সুপ্রিম কোর্টের গাইডলাইন কিছু ফলো করি, তাতে আমরা দেখবো যে কন্টামিনেটেড রিপোর্ট কিন্তু আমরা সিএফএসএল এর আমরা এগুলো আমাদের ডিসিশন মেকিং এর জন্য নিতে পারি না। হ্যাঁ, সেখানে বারণ করা আছে, কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং আমাদের এই ক্ষেত্রে আরো একটা ভীষণ খারাপ দিক হলো এই কেসে, যে অভয়ার শরীরে মানে অভয়ার যে বডি, তার অস্তিত্ব আর আমাদের কাছে নেই, সেটা তো আর প্রিজার্ভ করা হয়নি। যে দ্বিতীয়বার ময়না তদন্তের যে স্কোপ, সেটাও আমাদের হাতে নেই। এবং যে পারিপার্শ্বিক অনেক এভিডেন্স মেটানো হয়েছে, এটা অনেক আগে থেকেই আমরা জানি। মানে যখন থেকে এই ঘটনা সব প্রকাশ্যে এসেছে, তখন থেকে অনেক কিছু আমরা জেনেছি যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, কত কিছু ডিস্ট্রাকশনের দিকে গেছে, কত কিছু ক্রিয়েট করা হয়েছে। এখন এই ক্রিয়েটেড এভিডেন্সের ওপরেই কিন্তু সঞ্জয়কে আনা হয়েছে। এবং সঞ্জয় যেখানে বারবার বলছে যে পুলিশ স্টেশনে আমার সঙ্গে এই হয়েছে, আমার সঙ্গে এই হয়েছে, কিন্তু একটা জিনিস এখানে দেখুন, আজকে যদি আমরা পুলিশ স্টেশনে গেলাম, তারপরে আমার সঙ্গে কিছু হলো, তাহলে আমার সাক্ষ্য তো আমি নিয়ে যাইনি সঙ্গে করে, যে সাক্ষী দেবে যে আমার সঙ্গে কি হয়েছিল। এখন সেখানে সাক্ষ্য প্রমাণ তো শুধু পুলিশরাই দিতে পারে, আরেকজন পুলিশ কি আর বলবে এসে যে হ্যাঁ আমি দেখেছি ওনার সঙ্গে এগুলো হয়েছে? তাহলে তো তাকে এনকাউন্টার করে মারবে, নাহলে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তাই এটা তো আর পসিবল নয়। তো অতএব আমাকে ধরে নিতে হবে আমার মক্কেল অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল, আমি যখন দাঁড়াচ্ছি, আমার মক্কেলই আমার ধ্যান এবং জ্ঞান। সেখানে মক্কেল যা বলছে এটা ঠিকই বলছে বলে আমার রিলিফ দেওয়াটা আমার কাজ, এটা আমি ধরে নেব। আমি একটা প্রশ্ন করবো একদম শুরু থেকে, মোটামুটি যদি একদম টু দি পয়েন্ট বলতে পারেন, মোটামুটি কবে থেকে এই কেসের সাথে যুক্ত হলেন? 9ই আগস্ট ঘটনা অকাল হয়েছিল, 10ই আগস্ট সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে। 8 আর 9 রাত্রিবেলায়, মানে যে 8 তারিখ রাত্রিবেলা, মানে আর 9 তারিখের মাঝামাঝি রাতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, যেটা সম্ভবত 9-এর রাতেই মানে ভোরের দিকেই হবে, কারণ 12টার পর থেকে আমরা তো তাকে ভোরই বলি। এখন 10 তারিখে না 9 তারিখেই 10টা 45 নাগাদ সঞ্জয়কে ইয়ে করা হয়, ডেকে আনা হয়। তারপরে জুবিলি বিল্ডিং এ নিয়ে যাওয়া হয় আরজি করে, সেখান থেকে ওকে গাড়িতে করে ডিডি লালবাজারে নিয়ে যাওয়া হয়। তারপরে ওর প্রোডাকশন, মানে ওর অ্যারেস্ট সেদিন রাত্রিবেলা দেখানো হয়নি। 10 তারিখে 10:30 নাগাদ ওর অ্যারেস্ট দেখানো হয়েছে। তারপরে ওকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছে, আর বিভিন্ন জায়গায় মেডিকেল রিজেক্টেড হওয়ার পর লাস্টে দেখানো হয়েছে যে এসএসকেএম এ ওর মেডিকেল হয়েছে, যেখানে সঞ্জয় বলছে যে আমার মেডিকেল এসএসকেএম এ নয়, আমার লাস্ট মেডিকেল হয়েছে আমার বিআর সিং হসপিটালে, যেখানে আমাকে ঘোষণা করা, মানে এও দেখে বলা হয়েছে যে আমার কোনো শরীরে কোনো ইনজুরি মার্ক নেই এবং সবই নর্মাল। কিন্তু সেই রিপোর্টটা আমাদের কাছে সামনে আসেনি। আমরা এসএসকেএম এর রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে এই হ্যাচরের দাগ, এই পায়ে ইনজুরি, এগুলো কি আদৌ মেডিকেল টেস্ট করা হয়েছিল? না। সঞ্জয় বলছে আমাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়নি, এটাই হচ্ছে কথা। এবং তারপরে ওকে বিকেল 4টের সময় শিয়ালদা কোর্টে আনা হয়েছে এরকম লেখা আছে, কিন্তু আমি তো রিমান্ডে ছিলাম, আমি তো ওকে দেখিনি। হ্যাঁ, এবং আমাকে ফাইলও দেওয়া হয়নি। সেদিন ও সঞ্জয় নানমুভ অবস্থায় ছিল এবং সেখানে প্রিসাইডিং অফিসারের সইও আছে, কিন্তু সঞ্জয় বলছে আমাকে প্রডিউস করা হয়নি কোর্টে, আমাকে ওই লালবাজারের ঘরেই বন্দি করে রাখা হয়েছিল। এই অবস্থা। আমি 23 তারিখে 23/8 দ্বিতীয়বার যখন প্রোডাকশন হলো, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে মানে আমাদের এলএডিসিএস কে দিতে বলা হয়, তখন আমি এই কেসটা পাই। আমি একটা প্রশ্ন করবো, এই কেস একদম প্রথম থেকে বলা চলে পশ্চিমবঙ্গের যে কটা হাই ভোল্টেজ যে কেসগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়েছে। এই কেসে আপনার এই যে এনগেজমেন্ট, পরবর্তীকালে আপনি একদম ডিফেন্সিভ হয়ে লড়ছেন, সেখানে দাঁড়িয়ে এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো ছিল, কোন কোন জায়গা থেকে আপনারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আপনার মক্কেলের সঙ্গে তো আপনি বহুবার কথা বলেছেন, কি কি বুঝেছেন?
কি কি বুঝেছি, একটা জিনিসই বুঝেছি যে এই কেসে ও অন্য কিছু করতে গিয়েছিল, তাকে ফোন করে ডেকে আনা হয়েছিল। কোন কাজ করছে? ফোন অনুপ দত্ত করেছিলেন, যিনি এসআই পদে আছেন এবং ওয়েলফেয়ার বোর্ডে, মানে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডে উনি আছেন। আর উনি ওকে রাত্রিবেলা, মানে অনুপ স্যারের পৃষ্ঠপোষকতায় ও আর কি বাইকটা ইউজ করতো, বারাকে থাকতো। এবং অনুপদার পার্সোনাল কাজ থেকে অফিসিয়াল যা যা ইনস্ট্রাকশন দেওয়া হতো ও সবই করতো। এই হচ্ছে। এবং অনুপবাবুই ওকে ও রাত 12টার সময় যখন বা 11:30 নাগাদ ও যখন এই হসপিটাল ছেড়ে চলে যায়, তারপরে ওকে আবার যে ডেকে আনা হয় ভোরবেলা 3টে এই 4:03 ওর যে সিসিটিভি ফুটেজ আছে, 4:03 থেকে 4:38 ওই ফ্লোরে যে ফুটেজের ওপরেই ওকে অ্যারেস্ট করা হয়, সেটা কিন্তু ও অনুপবাবুর নির্দেশেই গিয়েছিল। ওর গতি দেখলেই বুঝতে পারবো যে ও প্রথমবার এইখানে গেছে এবং ওখানে ও খুঁজে বেড়াচ্ছে। ওকে ফোনে যেরকম ভাবে বলা হয়েছে যে 3rd ফ্লোরে নামবি, তারপরে তুই খুঁজবি, তা খুঁজে খুঁজে ও যখন দেখছে যে মেল ওয়ার্ড কোথায়, যেখানে ওকে বলা হয়েছিল মেল ওয়ার্ডে একজন পুলিশেরই মানে একজন পার্সনের অর্থোপেডিক সার্জারি হওয়ার কথা, যে যাকে ও অ্যাডমিট করে এসেছিল, ওটিতে নিয়ে গেছে, এটা দেখে এসেছিল। তাকে দেখার জন্যই ও 4 তলায় গেছিল, মানে সরি 4th ফ্লোরে গেছিল। সেখান থেকে যখন বলা হলো যে না এখানকার ওয়ার্ডে নেই, নিচের 3rd ফ্লোরের ওয়ার্ডে যান, ওরাই পাঠালো। তখন ও লিফটে করে এসে ওই সিসিটিভির সামনে দিয়ে যখন যাচ্ছে, আমরা ওকে দেখতে পাচ্ছি, ওটাই দেখছে যে এখানে কোথায় কোন ঘরটা কোনটা। তারপরে ও যখন এগিয়ে চলে যাচ্ছে, আমরা দেখছি যে সিসিটিভির কভারেজে ও কিন্তু আর আসছে না। ও কোন দিকে গেল, ডান দিকে গেল না বাঁ দিকে গেল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু জজ সাহেব যখন ডিপোজিশনে নিলেন যে সাক্ষীর সময়, তখন জজ সাহেব এটা নিলেন যে ও বাঁ দিকে গেল, বাঁ দিকে হলো মেল ওয়ার্ড আর ডান দিকে হলো আপনার নার্সিং স্টেশন। যে নার্সিং স্টেশনটা পেরোলে ভেতরেই আপনার সেমিনার হল, যেখানে এই ক্রাইম সিন দেখানো হয়েছে। অতএব ও তো ডিপোজিশন বা সাক্ষ্যতেও গেছে যে ও বাঁ দিকে গেছিল মেল ওয়ার্ডে, ও তো ডান দিকেও ঢোকেনি। সেটা জজ সাহেব পাননি ওই ফুটেজে। একটা একটা প্রশ্ন আসছে যে যে জুতো পরবর্তীকালে পুলিশ যে জুতো সঞ্জয় রায়ের জায়গায় জুতো বাসস্থান থেকে পায়, সেই জুতোতে যে ব্লাড স্টেইন এবং ব্লুটুথ হেডফোন, এই ব্যাপারে সঞ্জয় রায় নিজের সাপেক্ষে কি জাস্টিফিকেশন? হ্যাঁ দেখুন, ব্লুটুথ যেটা রিকভারি হয়েছে মানে ওই ভিকটিমের মানে ওই ম্যাট্রেসের নিচ থেকে, সেটা তো সঞ্জয়কে দেখা যাচ্ছে যে ব্লুটুথটা ওর গলাতে আর নেই, ও যখন বেরিয়ে যাচ্ছে আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি। আর সেখানে ওর হাতে হেলমেটটা আছে কিন্তু ব্লুটুথটা নেই। এখানে সঞ্জয় আমাদের বলেছিল যে ও তো মেল ওয়ার্ডে গিয়েছিল কিন্তু ওই লোকটি ছিল না, কিন্তু ওখানেই একজন বয়স্ক ভদ্রলোক, তার ছেলে মারা গিয়েছিল ওই রাত্রেই। ওর বাড়ির লোকরা সবাই নিচে, ভদ্রলোক যেতে চেয়েছিলেন কিন্তু ওনার শরীর এতই কষ্ট, ওনাকে নিয়ে যাওয়া হবে না এটাই বলা হয়েছিল। তখন ওই ভদ্রলোকই ওকে ধরে খুব কান্নাকাটি করে যে বাবা আমার একটাই ছেলে, উনি তো মারা গেছেন, আমি যে একটুখানি দেখতে যাব সেটাও আমাকে হসপিটাল পারমিশন দিচ্ছে না, আমার বাড়ির লোকরা সবাই নিচে, তা তুমি একটু দেখো এরকম ভাবে। তখন ও বললো যে দেখুন বাড়ির লোক যখন আছে, আমি এখানে অন্য কাজে এসেছি বলে ওনারই ওখানে যে চেয়ার আর টেবিল রাখা আছে ওখানেই ও ব্লুটুথ এবং হেলমেটটা রেখেছিল। এটা রাত্রিবেলা কত তারিখ কটা? এটা তো ওই 4:03 যেটা দেখা যাচ্ছে ও ঢুকছে সেই সময়। এই যে 4:03 থেকে 4:38 তার বর্ণনা আমি দিচ্ছি, ও কোথায় ছিল। সেখানে ও বিশ্রাম নিয়েছে কিছুক্ষণ, ভদ্রলোককে সান্ত্বনা দিয়ে ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন এবং তারপরে ও ওখান থেকে যখন মানে একটু ঘুমিয়েও পড়ছিল বসে বসে, তারপরে যখন ও বেরিয়ে আসে তখন ওই হেলমেটটা নিয়ে নেয় কিন্তু ব্লুটুথটা ওখানেই থেকে যায়, এটাই ও বলে। আর এই খবর এইরকম কত মানে ইয়েটা ও আউটপোস্টেও বলেছে। এখন আমরা দেখছি যে দেখুন অনুপ দত্ত শুধু না, এখানে আউটপোস্টে যে সমর পাল, উনিও জানেন ওকে খুব ভালো করে, ও কি কি কারণে আসে, ও ওয়েলফেয়ার বোর্ডে যারা অ্যাডমিটেড হয় তাদের ব্যাপারেই ও আসা যাওয়া আরজিকর কেন, সব মেডিকেল কলেজগুলোতেই যেগুলো সরকারি সব কলেজেই ও যাতায়াত করে এবং সেখানকার আরজি করে ইমার্জেন্সিতে ঢুকতে গেলে আপনাকে আগে আউটপোস্ট হয়ে যেতে হবে, আউটপোস্ট পারমিশন না দিলে আপনি ওখানে ঢুকতে পারবেন না। তাহলে আউটপোস্টে সমর পালকে বলেই ও 4:03 গিয়েছিল ওপরে। সমর পাল জানে যে ও 4:03 গিয়েছিল, আবার 4:38 বা 40 ও বেরিয়ে গেছে। তাহলে এইটা এখানে এত কোয়েশ্চেন আসার কথা না। তাহলে সমরবাবুকে
কেন ভালো করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? আর অনুপ বাবুকেও বা কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? যে হ্যাঁ, অনুপ বাবু ডিপোজিশন দিয়েছেন, হ্যাঁ উনিই ফোন করেছিলেন এবং তাদেরকে দেখভালের জন্যই ফোন করা হয়েছিল। এখানে কোনো মিস্টিরিয়াস কিছু আমরা বা কোর্ট এখানে পাইনি। আমার একটা প্রশ্ন রয়েছে, আপনার মক্কেল, আপনি তার সাথে বারংবার সংযোগ হয়েছে আপনার, সেই সময় তিনি কি আপনাকে বলেছেন নির্যাতিতা যে ডক্টর, তাকে কি তিনি চিনতেন, তাকে দেখেছেন? না, উনি আমাকে বারবার বলেছে যে দিদি আমি ওনাকে কখনো চিনতাম না, আর আমি হতে পারি অনেক বদমাইশি করেছি, অনেক চেঁচামেচি করি, আমি খুব তাড়াতাড়ি রেগে যাই, মারধর করি লোককে, কিন্তু আমি সবসময় ন্যায়ের দিকেই ছিলাম। আমি কখনো মহিলার সঙ্গে এরকম অপমানজনক কিছু করিনি। আরেকটা জিনিস যেটা খুব, ডাক্তার তপাদার যিনি ওনার ইনচার্জ ছিলেন, মানে হ্যাঁ সুমিত রায় তপাদার, যিনি যার আন্ডারেই ওরা এসব পিজিটি গুলো করছিলেন, হ্যাঁ উনি বলেছেন যে যেদিন এই ইনসিডেন্টটা হয় 8 তারিখ, 8 তারিখে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এই ভিকটিম নিরুদ্দেশ ছিল। নিরুদ্দেশ কেন বলছেন, মানে সাক্ষীর সময় বলেছেন নিরুদ্দেশ কেন বলছেন না, নিরুদ্দেশ এই জন্য বলছেন যে উনি কোথা থেকে 8টার সময় এসে কাজে যোগ করলেন, হ্যাঁ আর 4টের সময় ওনাকে খোঁজাখুঁজি করা হলো, এই 4 ঘন্টায় ওনাকে পেশেন্টের জন্য দরকার ছিল, কিন্তু সুমিত বাবুকে বলে উনি যাননি আর কাউকেই উনি বলেননি। নির্যাতিতা ঘটনার দিন, যেদিকে ঘটনা ঘটে, অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখের মাঝখানে, 8 তারিখ ডক্টর সুমিত রায় তপাদার বলেছেন যে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি উনি কোথায় গেছিলেন সেটা কিন্তু ডিউটিতে ইনচার্জকেও বলেনি, কাউকেই উনি বলে যাননি, কোনো স্টাফ নার্সকেও বলেননি, ডাক্তারকে, জুনিয়র ডাক্তার বা ওনার ক্লোজ যারা ছিল তারা কেউই জানতো না উনি কোথায় গেছিলেন। এটা কি খুব রেগুলার? আর আরেকটা কথা উনি সুমিত বাবু খুব ভাইটাল বলেছেন যে এই যে মানে মানে 1 মাস না 1.5 মাস, ওটা একটু আমাকে দেখতে হবে ডিপোজিশন স্লিপটা, যে প্রায়র একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে ওর একটা খুব বড় ইনজুরি হয়েছিল, সেখানে দেখা অভয়ার মানে ভিকটিমের, সেখানেও ওর এই ঠোঁট ফোট কাটা ছিল, হ্যাঁ আর গালেও এরকম অনেক হ্যাঁচড়ের দাগ ছিল, আর ওর সারা বডিতে অনেক ইনজুরি মার্ক ছিল। সেটা কবে? এটা এটা ডক্টর সুমিত রায় তপাদার বলেছেন, এটা এটা এই ঘটনা ঘটার কতদিন আগে? এটা প্রায় 2 মাস হবে, হয়তো 2 মাস আগে। 2 মাস আগে এই অবস্থায় হ্যাঁ, নির্যাতিতা কাজে এসে জয়েন করেছিল। তার ফিজিক্যাল এই injury- হ্যাঁ, অ্যাপিয়ারেন্স গুলো ওনারা দেখে কিছু বলেননি, কিন্তু ওনারা অবজার্ভ করেছিলেন। আমার একটা প্রশ্ন রয়েছে, সমাজের বিভিন্ন স্তর থেকে একটা প্রশ্ন, বিশেষ করে রাজ্যের যে কোনো প্রান্তে কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে যে কোথাও কি সঞ্জয় রায়কে স্কেপগোট করা হলো, আরো আরো অনেকে জড়িত, আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ অবশ্যই, একটা ফোন করে যদি ওকে ডেকেই আনা হয় একটা পারপাসে যে তুমি রুগী দেখতে যাও, তারপরে ওই ফুটেজটাকে ওকে অ্যারেস্টের পারপাসে ইউজ করা হয়, তাহলে আপনি কি বলবেন? তাহলে তো মনেই হলো না যে আপনি যেমন আমার এখানে ঢুকেছেন, আমার সিসিটিভিতে যদি আপনাকে দেখানো হয়, তারপরে শিয়ালদা কোর্টে কোনো ঘটনা ঘটলো ওটাকে কাজে লাগানো হয়, তা আপনাকে তো ওটাই বলা হলো যে ওকে স্কেপগোট করার জন্যই তো ওইখানে পাঠানো হয়েছিল, যাতে ও ফুটেজে আসে। কেন ওই সিসিটিভি ছাড়া ভেতরে আর কোনো সিসিটিভি কভারেজ ছিল না, ঠিক আছে? সঞ্জয় তো আপনার সাথে অনেকবার, আপনার মক্কেল আপনার সাথে অনেকবার তার সংযোগ হয়েছে, কখনো তিনি এই কথাটা বলেছেন কি যে তার যে সিনিয়র মহল তিনি কাউকে সন্দেহ করছেন, কারা তাকে ফাঁসালো বা কিছু? কারণ আমরা প্রথম থেকে দেখেছি, একদম শুরু থেকে তিনি বলেছেন আমার কিছু বলার আছে না। শুনুন, ডিপার্টমেন্টের সঙ্গে ওর খুব ভালো যোগাযোগ, এবং অনুপ বাবু ওকে যে এই যে ডেকে আনলো, ও এখনো অনুপ বাবুকে অ্যাকিউজড বলে মনে করে না। ও বলে অনুপদা নিশ্চয়ই কারোর ফোনে আমাকে এটা করতে বলেছিল, কিন্তু অনুপদা আমার সঙ্গে এরকম করবে না। হ্যাঁ, অনুপদা আমাকে খুব ভালোবাসতেন। এখনো ও ডিপার্টমেন্টের সবার কথা, সেদিনকেও যাওয়ার আগে যখন কপি পাচ্ছিল না, আমার এখানে 3.5 ঘন্টা ও বসেছিল, রাত্রি 7:30টার সময় কপি দেওয়া হলো, তারপরে ও গেল। তো আমাদের সঙ্গে তো হেসে খেলে অনেক কথা বলছিল। ও তো কোনো, যেটা সে যদি অন্য অন্য জায়গায় বাইট দিচ্ছে, ও খুব ডিপ্রেস ছিল, মোটেও ডিপ্রেস ছিল না, ও খুব ভালো চার্মিং কন্ডিশনে ছিল। হ্যাঁ, এবং ও বলছিল যে এবার তো আমি একটা মানে সেল থেকে বেরিয়ে একটা জায়গায় কাজকর্ম কিছু করতে পারবো, কিছু লোকের সেবা শুশ্রূষা করতে পারবো। হ্যাঁ, এবং আমাকে বলছিল আপনি যখন জেল ভিজিট করতে যাবেন আপনার সঙ্গে আমার দেখা হবে। তখন বলছিল, আমরা এও হেসে বলছিলাম যে প্যারোলে যখন তুই বেরোবি তখন একদিন আমার বাড়িতেও যাবি, গিয়ে থাকবি, মানে বছরে 2টো প্যারোলে, একটা প্যারোলে তুই আমার বাড়ি গিয়ে থাকবি, আমি এটাও বলেছি। তখন আরেকজন পুলিশ অফিসারও বলেছে, তোকে তো আমি কাকা বলি, আমিও তোকে আরেকটা প্যারোলে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তখন ও বলছে যে আমার এত বিপদে আমার বাড়ির লোক যখন এলো না,
আমি আর বাড়িতে যাব না, আমি জেলেই থাকবো আর প্যারোলে আপনাদের বাড়ি ঘুরবো। এই হচ্ছিল, মানে আমরা তো অনেক ইজিলি এবং ভালোভাবে কথা বলছিলাম, সেখানে কোনো কোনো ডিপ্রেশনের গল্প ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো, মারাত্মক যে ব্যাপারটা হলো, যে আমার ডিপার্টমেন্টের হেড এবং সেজুতি ম্যাডাম এরা মিলে যে একটা বক্সিং কম্পিটিশনের গল্প করলো, সেই বক্সিং কম্পিটিশনের গল্প কিন্তু আমার সঞ্জয় রায়কে জানিয়ে করা হয়নি। হ্যাঁ, কেন, ও ছোটবেলায় বক্সিং শিখেছিল, করতো, সেটা তো খুব হালকা ফুলকা ব্যাপার, সেটা ছোটবেলায় অনেক কিছুই লোকে করে, ক্যারাটে শেখে, বক্সিং করে, গান গায়, তাই বলে তো কেউ গায়িকা হয়ে যায় না, কেউ বক্সার হয়ে যায় না। আজকে আমি কেন এই কথাটা বলছি, আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে এই যে ও যে বক্সিং কম্পিটিশনে গেছিল, সালুয়াতে গেছিল, ওদের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, সেখানে অনুপ বাবু গেছিল, সাগর ভট্টাচার্য ওরাও গেছিল, আরেকজন সিভিক যে ওকে বাইকে নিয়ে ঘুরছিল। তাহলে এরা সবাই ছিল, ওরা সকালবেলা ভোর 5:30টার সময় সালুয়া থেকে এসে, 8 তারিখে 5:30টার সময় এসে কলকাতায় নামে। হ্যাঁ, ওরা ব্যারাকে আসে। এখন ওখান তারপর থেকে ওরা সারাদিন ঘুরে ঘুরে 4 জনকে ভর্তি করে আরজি করে, এবং তাদের পরবর্তীকালে তারা সেবা শুশ্রূষা পায়। যেটা সেদিনকে লকআপেও বলা হচ্ছিল যে মানে একজন মানে মানে কলকাতা পুলিশের মানিকতলায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাকে কিন্তু সঞ্জয় আরজি করে ভর্তি করে তার ওটি হলো। তাহলে বুঝতে পারছেন সঞ্জয়ের থিওরিগুলো কিন্তু মানে ডিফেন্স কখনো, যেটা জজ সাহেব বললেন যে সঞ্জয়ের এই 4টে পেশেন্টের ডিটেলস বা হিস্ট্রি, সেটা কি ডিফেন্স বার করেছে? আমার সিনিয়ররা কিন্তু ওগুলো বার করেনি, আমার সিনিয়র কিন্তু ওটা বার করেননি মা। হ্যাঁ, আপনার টিভিরই একজন বলছিলেন যে হ্যাঁ, এই যে সঞ্জয় রায় প্রথম থেকে বলে আসছে যে আমার কিছু বলার আছে, আর তারপর যখন তাকে জজ সাহেব সুযোগ দিলেন কোনো নাম বলার, তিনি কেন বললেন না বলে আপনার মনে হয়? এখানে উনি কি বলবেন? উনি কি ওই হসপিটালের ভেতরে কি হচ্ছে উনি কি জানবেন না চিনবেন? ওই মহিলাকে তো উনি চিনতেন না। আর এখানে আমরা যেটা দেখছি, ক্রাইম হওয়ার জন্য যে একটা ইন্টেনশন বা মোটিভ, সেটা কোথায়? সেটা তো নেই, সেটা তো ধরা পড়ছে না। যে সঞ্জয় রায়ের যে পাস্ট হিস্ট্রি, তার যে পার্সোনাল লাইফ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাও অনেকটা জোপাটাইজ, মানে সেটা তো ওরকম ওরকম ঘরে ঘরে হচ্ছে। স্বামী তার বউকে রাত্রিবেলা রেপ করছে, দুটো কিছু বললেই দুটো চড় মারছে, লাঠি দিয়ে মারছে। তাহলে আমরা এত 498 কেস হতো না, ঠিক আছে? এগুলো তো তাহলে তো সবাই সঞ্জয় রায় আর সবাই ফাঁসিতে চলে যাবে, এগুলো আজে বাজে গল্প। এই এই যে এই কেস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অলরেডি রাজ্য হাইকোর্টে মুভ করেও গিয়েছে, আমরা হাইকোর্টে যাব, কারণ এই যে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে ছিলেন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি, এবং সমাজের বিভিন্ন লোক হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট হলো না, এই যে আমৃত্যু কারাদণ্ড, কি বলবেন? দেখুন, কেসটা যখন ড্রন আপ হলো, তাতে আমরা দেখলাম এটাকে ইউডি কেস, মানে আনন্যাচারাল ডেথ বলে চালানো হলো, হওয়ার চেষ্টা করেছিল। ওর বাবা মাকেও ইনফরমেশন দিয়ে আনা হয়েছিল। তারপরে আপনি দেখবেন সেমিনার হলের যে সব ফটো ভাইরাল হলো, তাতে দেখা গেল অসংখ্য ব্যক্তি ওই ক্রাইম সিনে, হ্যাঁ, উইদাউট এনি ঢুকে বসে আছে। থ্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে ঘুরে বেড়াচ্ছে। এখন এত কিছু কোয়েশ্চেনের মাঝখানে তারপরে দেখা গেল অনেক এভিডেন্স লোপাট করা হলো, অনেক এভিডেন্স ক্রিয়েট করা হলো। হ্যাঁ, এত কিছু গল্পের পরে আবার একটা চার্জশিট, মানে যেটা প্রাইমারি চার্জশিট, সেটা দেওয়া হলো, বলা হলো সাপ্লিমেন্টারি দেওয়া হবে। তারপরে এই যে কত রিপোর্ট আসলো না, যে সিএফএসএল রিপোর্টের ওপরে ভিত্তি করে উনি আরো পার্সনের উপস্থিতি পেয়েও, হ্যাঁ, জজ সাহেব বলছেন এই রিপোর্টকে মানা যায় না। আবার ওই রিপোর্টের উপরেই উনি সঞ্জয়কে বলছেন এখানে ম্যাচিং হয়ে গেছে, ওর এই হবে। শুনুন, এগুলো সব কনফিউজিং ব্যাপার। ভিসারা রিপোর্ট নেই, হ্যাঁ, ভিসারা রিপোর্টও আমরা পাচ্ছি না যে মানে রেজিস্ট্যান্স কেন আসেনি। হ্যাঁ, যখন কেউ ওকে আক্রমণ করলো, তাহলে ভিকটিম কেন রেজিস্ট করেনি বা করতে পারেনি? সেখানে জজ সাহেব তার রায়ে লিখে দিচ্ছেন she was in a sleeping condition. তা হাউ ডিড দ্য জাজ নো দ্যাট she was in a sleeping condition? এমন তো হতে পারে ভিসেরা রিপোর্টে যদি পজিটিভ আসে, দেখা গেল সে তাকে কোনো ড্রাগ খাইয়ে দেওয়া হয়েছিল বা কোনো বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, যে সে ঢলে পড়ে গেছিল, তারপরে তার উপরে এই অত্যাচার হয়েছিল। তাহলে এগুলো দেখা যাবে ক্রাইম সিন ওইটাই নয়। ক্রাইম সিন রিপোর্ট সিএফএসএল এর বলছে যে ক্রাইম সিন এটা হতে পারে না। যে ধরনের ইনকোয়েস্টের রিপোর্ট এসছে, ইনকোয়েস্ট ওয়াজ দ্য ফার্স্ট মোড দ্য পার্সন ওয়াজ ফাউন্ড, যে সেখানে একজন আমাদের সেকেন্ড জিএম স্যার যে ইনকোয়েস্টটা করেছেন, তাতে দেখেছেন যে মানে প্রতিটা হাত এবং পা কামড়ে কামড়ে মাংস খুবলে নেওয়া হয়েছে। কিন্তু পিএমএ যখন আমরা ভিডিও দেখছি, যে তার হাত পায়ের ইনজুরি কিচ্ছু নেই, সব নর্মাল।
পিএম ডাক্তার বলছে এগুলো পাওয়া যায়নি। আমরা তো দেখেছি যে সঞ্জয় রায়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল মানে প্রেসিডেন্সিতে, তখন সীমা পাহোজা তার টিম নিয়ে কতবার তার দাঁত মাপার জন্য গিয়েছিল, ডেন্টাল টেস্ট হয়েছিল যে ওই কামড়ের দাগগুলো কার। কিন্তু আমরা পরবর্তীকালে যে পিএম রিপোর্টে সেই সব সম্পর্কে অনেক উল্লেখ কম পাচ্ছি, অনেক বেশি সিম্পল বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো কি? আর যদি সঞ্জয় রায় যদি দোষী হয়, তাহলে আগের যে তথ্য প্রমাণ লোপাট, এটা কেন করা হলো? এটা কিসের জন্য? মানে আপনি কিন্তু একটা ঢাকতে গিয়ে আরেকটা বেরিয়ে যাচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে একটাই বলবো, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি আবার পুলিশ মন্ত্রী, এবং ওনার ডিউটিরত অবস্থায় এই ভদ্রমহিলার যে মানে মৃত্যু হয়েছে, এবং আমি বলছি এর আগেও ডিফারেন্ট ডিফারেন্ট ইনসিডেন্ট হয়েছে যেগুলোর প্রবাবিলিটি ছিল আবার এরকম হ্যারাসিং কিছু হওয়ার। তাহলে আপনি বুঝতে পারছেন যে সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং অ্যান্ড দ্য সিস্টেম, সেখানে কোনো সিসিটিভির প্রপার কভারেজ ছিল না, কোনো রকম ভালো সিকিউরিটি রাত্রিবেলা থাকতো না। এই যে এমনকি তাদের যে ডিউটি অ্যালট করা হতো, সেই ডিউটি অ্যালটমেন্টেও কোনো রকম রোস্টার ফরমেশন গভর্নমেন্টের তরফ থেকে করা হতো না। কেন করা হতো না? তারা মোবাইলে নিজেরা ঠিক করতো যে আজকে তুই করছিস, আমি কালকে করব। আজকে যে আমরা জানতে পারছি না, ওই রোস্টার যদি থাকতো যে ওই দিন রাত্রিবেলা সেখানে মানে 3-4টে জায়গায় ওখানে তখন রিইউনিয়ন পার্টি চলছিল সেই রাত্রে, এবং সেই রাত্রে আমাদের পশ্চিমবঙ্গের সব থ্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে পার্টিতে মত্ত ছিল। তাহলে অভয়াও কি সেই পার্টির শিকার হলো, বা সেই পার্টি থেকে কিছু লোক এসে অভয়াকে মারলো? এছাড়াও আমি আর্জি করে দেখেছি প্রতি বছরই 2-3 জন মহিলা মারা যান, তাদেরকে সুইসাইডাল কেস বলে চালিয়ে দেওয়া হয়। তাহলে সেইগুলো কেন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে না? সিবিআই অফিসার কেন এগুলো ভালো করে দেখলো না? এগুলোই আমার একটাই কোশ্চেন। আমার প্রশ্ন, এই যে ভিসেরা রিপোর্টের কথা আপনি জোর দিচ্ছেন বারংবার, এই ভিসেরা রিপোর্ট না, এটা আমরা জানি নর্মালি ভিসেরা রিপোর্ট আসতে সময় লাগে 1 বছর, কিন্তু স্পেশাল কমিশনে 15 ডেজের মধ্যে আপনি আলোচনা করছিলেন সেটা নিয়ে আসা যায়। এটা কি এই যে এই ভিসেরা রিপোর্ট না আনতে পারা কোথাও কি সিবিআই এর ব্যর্থতা? এবং অবশ্যই সিবিআই ব্যর্থতা, কেন এই রিপোর্টটা আমি আনতে পারবো না, আপনিও আনতে পারবেন না। তাছাড়া এখানে আরেকটা রিপোর্ট যেটা আমাদের খুব জানতে ইচ্ছে করে, যে লাস্ট ট্রেন থিওরির যে 4 জন, হ্যাঁ, তারা ওর সঙ্গে কি করছিল। আমার যেমন মোবাইলটা অন আছে, তাহলে আমি কি স্টেজে, এখন যদি আমি মরে যাই, আমার মোবাইল দেখে বোঝা যাবে আমি কতটা কাজ করেছিলাম, কার কার সঙ্গে কথা বলেছিলাম। সেই সব ক্ল্যারিফিকেশন রিপোর্ট আমাদের সামনে কি এসেছে? বা তার ল্যাপটপটা অন পাওয়া গেছিল, তাহলে ল্যাপটপে কি কাজ করছিল, এবং তার বাবা মা একটা অ্যাকিউজিশন দিয়েছিল যে আমার মেয়ের যে মানে তার যে ডক্টর মানে তার যে থিসিস সেটা অন্যকে দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে এই যে কন্ট্রোভার্সিয়াল অনেক কিছু কথাবার্তা, যে ডিপার্টমেন্টাল একটা যে হ্যারাসমেন্ট হ্যাঁ হতে চলেছে, তার কিন্তু অনেক ইঙ্গিত আছে। সন্দীপ ঘোষের প্রসঙ্গে আপনারা সঞ্জয় রায়ের সাথে কোনো কথা বলতে, তিনি কি সন্দীপ ঘোষকে? না, সন্দীপ ঘোষকে আমি পার্সোনালিও পেয়েছিলাম যখন উনি একদিন নানমুখ ছিলেন। তা সন্দীপ দাও আমাকে বলেছেন যে আমি ওকে চিনি না, হ্যাঁ, এবং সঞ্জয় রাও বলেছেন আমি ওকে চিনি না। শুনুন, এরা হলো অ্যাকিউজড পার্সন, এরা তো অনেক কথাই বলবে, কিন্তু সিবিআই কি সামনে আনতে পেরেছে যে সন্দীপ ঘোষ আর এই সঞ্জয় রায় এরা একে অপরের চেনা বা কিছু? সেটা তো কিছু সামনে আনতে পারেনি। অতএব ধরে নিতে হবে যে এরা কেউ কাউকে চিনত না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একদম রাজ্যের করের টাকায় কোনো আসামি দীর্ঘদিন জেলে থাকবে, এটা এটা চলতে পারে না, আমরা ফাঁসি চাই। কোথাও গিয়ে কি আপনাদের একটা ব্যর্থতা হলো যে এই সঞ্জয়কে, আপনারা তো ডিফেন্সের লয়ার, আপনাদের ব্যর্থতা এটা কি হাইকোর্টে গিয়ে কোথাও গিয়ে উন্মুক্ত সঞ্জয়কে আরো বেটার স্পেস পাবে নিজেকে? অবশ্যই এখানে আমি একটা কথা বলবো, যে এখানে আমার ডিপার্টমেন্টের কথা, যে আমাদের অনেক কিছু করার ছিল সেটা আমরা করলাম না, যা কিছু দেখলাম তা কিছু অনেক কিছু করলাম না। কেন করলাম না এটা অবশ্য অনেক পরের কথা। এই ম্যাটারটা যদি সিঙ্গলি আমার কাছে থাকতো প্রথম থেকে আজ এখন অবধি, তাহলে আমি অনেক কিছু আমার মতো করে করতে পারতাম, কিন্তু এটা তো আমার পার্সোনাল ম্যাটার না, এখানে আমার অফিসের কাজ। সেখানে যেমন আমার নালসার গাইডলাইন থাকবে, নালসার গাইডলাইনে এটা পরিষ্কার করে বলা হচ্ছে যে আমরা অ্যাসিস্ট্যান্ট তারা শুধু রিমান্ড স্টেজ অবধি থাকতে পারবো, পরবর্তীকালে আমরা দাঁড়িয়ে তার ট্রায়ালটা দেখতে পারবো, এবং ট্রায়ালে ইনফরমেশন বা আদার্স কিছু থাকলে আমরা অ্যাসিস্ট করতে পারবো আমাদের সিনিয়রদের। এবার এখানে ডিপার্টমেন্টের যিনি হেড আছেন উনি, আর 3 জন যে ডেপুটি আছেন তারা ডেপুটি র্যাঙ্কের যারা, তারা এই সেশনসটা করতে পারবে। এখন কথা হলো যে এখানে যেটা হলো যে একটা রুল আউট হয়ে গেল। রুল আউট কি না, এখানে সৌরভ ব্যানার্জি মানে সাক্ষী চলাকালীন, সাক্ষী যখন মাঝগগনে, তখন উনি শুরু করলেন যে উনি আর মেন্টালি পারছেন না, এবং তারপরে উনি আমাদের একজন ডেপুটি স্যার তাকে আনার চেষ্টা করলেন, সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টকেও ঢোকাবার চেষ্টা করলেন, যে অ্যাসিস্ট্যান্ট এখন চারিদিকে বলে বেড়াচ্ছে যে সে কেসে প্রথম দিন থেকে ছিল। তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে যে প্রথম দিন থেকে ম্যাটার শিয়ালদার চার্জে আমরা আছি, সেখানে তো অন্য কোনো পার্সনের এন্ট্রি হতে গেলে বা তাদের ওকালতনামা
বা অ্যাপয়েন্টমেন্টে কি তার নাম ছিল, যে অ্যাপয়েন্টমেন্টটা সুপ্রিম কোর্ট অব্দি গেছে? সেখানে তো আমি রিমান্ডে এবং সৌরভ ব্যানার্জি সেশনসে এটাই আছে, অন্য কোনো পার্সনের নাম থাকতে পারে না। তাহলে এগুলো হলো কন্ট্রোভার্সিয়াল অনেকগুলো দিক আছে। আরেকটা হলো যে ডিফেন্স যেগুলো করতে পারতো, ডিফেন্স কি করতে পারতো না, প্রথমেই প্রাইমারি স্টেজে যখন মামলাটা ঢুকলো সঙ্গে সঙ্গে 207-এর পিটিশন দিয়ে 161 যে স্টেটমেন্ট যাদেরকে মানে আপনাকে চার্জশিটে ইনক্লুড করা হয়নি, সেই সব 25% সেই 25% কারা না, ডিউটি নার্স বা আয়া বা অন্যান্য জুনিয়র ডাক্তার যাদেরকে মানে সাক্ষী করা হয়নি, অথচ তারা কিন্তু পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে ওই রাত্রের কি ঘটনা বা তারা ডিউটিরত অবস্থায় কি কি করেছে। তাদের স্টেটমেন্ট গুলো কিন্তু ডিফেন্স তুললেও না, বা পাওয়ার অধিকার ছিল কিন্তু সে অ্যাপ্লিকেশন করলো না বলে পেলো না, এবং সেখান থেকে যে সে কোনো মানে উইটনেস খাড়া করবে সেটাও সে করলো না। আচ্ছা, 319 দিয়ে যে কাউকে আরো অ্যাকিউজড করবে, যেখানে অ্যাকিউজড একাই সঞ্জয় রায় রয়ে গেল, কিন্তু আমাদের চোখেও তো কিছু লোককে আমরা অ্যাকিউজড বলে মনে করছি, বা তাদেরকে যে আমি পিটিশন দিয়ে কোর্টকে আর্জি জানাবো বা কোর্ট ভেবে দেখবে যে এদেরকে অ্যাকিউজড লিস্টে আনা যায় কিনা, সেরকম কোনো প্রয়াস করলো না। আরেকটা হলো 40টা ফটোগ্রাফ, যেটা প্রথম ক্রাইম সিন যখন হয়েছিল টালা পিএস এগুলো তুলেছিল, তারপরে ডিস্ট্রাকশনটা হয়েছে। অতএব ডিস্ট্রাকশনের আগে কি হয়েছিল, ওই ক্রাইম সিন কিরকম ছিল, সেখানে কিছু অবজেকশনেবল আইটেম ছিল যেটা আমরা সৌরভ ব্যানার্জির থেকে দেখতে পাইনি, কেন উনি পার্সোনালি বাড়ি নিয়ে চলে গেছিলেন, যে আমাদের যে কোর্টের যা ডকুমেন্ট সেটা ওনার বাড়ি অবধি চলে যাচ্ছে। এবং আমি আমাদের অন্য পিপি স্যারদের থেকে এই কিছু ফটোগ্রাফস, এই 40টা ফটোগ্রাফস দেখেছি, সেখানে আমি দেখেছি অবজেকশনেবল অনেক কিছু ছিল যেটা আমরা মেনশন করতে পারতাম, সেখানে মেনশন করলেই কিন্তু কেসটা সঞ্জয় রায় থেকে ওই দিকে অন্যদিকে ঘুরে যেতে পারতো, সেটা কিন্তু করলো না, কোনো ডিফেন্স উইটনেস খাড়া করলো না। হ্যাঁ, এবং এরকম অনেক কিছু যেটা সাক্ষীর সময় অনেক কিছু ধরা পড়ছে যে এটা গন্ডগোলের, সেটা কিন্তু ভালোভাবে উঠে আসলো না। রূপালী মুখার্জি ধরুন, যিনি মানে ইয়ে করেছেন WG সেলের অনেক কিছু ঘটনা বা ক্রিয়েশনে, যার ভূমিকা ছিল মেন যে সঞ্জয় রায়কে ইমপ্ল্যান্ট করার জন্য, তাকে যে ভালো করে সাক্ষী করে তুলে আনা যে সে কেন করেছে এবং কিভাবে, সেই ভালো করে জেরাটাও তখন করা হলো না। তাহলে এই যে লাস্টে এসে আপনি একটা স্টোরি সাজিয়ে দিয়ে কিছু না করে একটা স্টোরি, মানে প্রসিকিউশনের গল্পতেই একটা স্টোরি সাজিয়ে দিয়ে ওকে ভেবে নিলেন ও ফাঁসি হয়ে যাবে, ওকে বাঁচাবার কোনো চেষ্টাই আপনি করলেন না, বা কোনো গল্প উঠিয়ে আনতে পারলেন না। আর মারাত্মক গল্প কি বললেন না, ও সালুয়াতে গিয়ে বক্সিং কম্পিটিশনে অংশ নিয়েছিল, তখন এই ইনজুরি গুলো পেয়েছিল, যেখানে প্রসিকিউশন বলছে এগুলো হলো রেজিস্ট্যান্স মার্ক অফ দ্য ভিকটিম, যেখানে ডিফেন্স বলছে যে সালুয়ার বক্সিং কম্পিটিশনে এই হ্যাচরের দাগগুলো বা হাতের এইখানে যে দাগগুলো বা থায়ের পেছনে যে দাগগুলো এগুলো হয়েছে। কিন্তু উনি কোনো এভিডেন্স কি কোরাবোরেট করতে পারলেন? মানে ওনার কাছে কোনো ফটোগ্রাফস বা সালুয়ার যে ইনজুরি, সেখানে গিয়ে যে ও সরকারি সাহায্যে কিছু যে মেডিসিন বা কিছু খেয়েছে বা কিছু পার্সেন্ট যে এগুলো দেখেছে, কারণ সঞ্জয়কে এই সালুয়ার গল্পটা মানে বক্সিং কম্পিটিশনের গল্পটা বলাই হলো না। হ্যাঁ, এটা নিজে মন গড়া চালিয়ে দিল, যেখানে প্রসিকিউশন এই গল্পটা নিয়ে বলল, স্যার ওই দেখুন ও তো কোনো কাগজ দিতে পারছে না, ও বক্সিং খেলা খেলতো, এই পার্সনই অভয়াকে ঘুমন্ত অবস্থায় মারতে বেশি সাহায্য করেছে, ও একাই করতে পারবে কেন, একজন বক্সার। শুনুন, এই যে মানে ডিফেন্স সবসময় প্রসিকিউশনকে এই যে অনবরত হেল্প করে গেল, তারপরে এই কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিল, লাস্টে সে একজন আনঅথরাইজড পার্সন, সেজুতি চক্রবর্তী, সে আর্গুমেন্ট করছে how it is possible, and court is also granting her the permission that she can do the argument. She is an assistant of LADCS. হ্যাঁ, তার কোনো পাওয়ারই নেই কোনো কথা বলার, কোর্টে সাবমিশনের কোনো পাওয়ার নেই। সে লিখছে, সে বলছে, এবং এই আর্গুমেন্টটা আমার আসামিকে কখনো পড়ে শোনানো হলো না, সেখানে কি দেওয়া হবে কি না উঠিয়ে নেওয়া হবে কিছু জানানো হলো না। সালুয়ার গল্পের মতো তাকে আরো গল্প বলে বলে ঢুকিয়ে দেওয়া হলো। লাস্টে বলা হলো যে ও এখানে ফাঁসির থিওরি না স্যার, জীবন দান করুন, তাহলে ও সারা জীবনে রিয়েলাইজ করবে যে ও কি ভুল করেছে। আপনি কি করে জানলেন ও কি করে ভুল করেছে? আমি বলছি CFSL এর রিপোর্ট এবং অন্যান্য নমুনা সহ ওকে এমনি ছেড়ে দেওয়া যায়, কেন সেরকম কোনো আপনার কাছে কোনো সার্টিফিকেটই নেই যে ওই ক্রাইমটা করেছে। আপনার এই অভাবের জন্য আপনাকে ওকে ছেড়ে দিতে হবে। আর যদি বলেন ওকে ধরতে হবে, তাহলে আবার রি-ইনভেস্টিগেশন করে আপনাকে ওই অভয়ার বডি আনতে হবে। সেটা কি পারবেন? অভয়ার বডি তো আপনারাই ডিস্ট্রয় করেছেন।
আমি মমতা ব্যানার্জির কাছে আজকে এই আর্জি রাখছি, আজকে যদি এটা আপনার মেয়ের সঙ্গে হতো আপনি কি করতেন? আপনি এত অমানবিক কি করে হয়ে গেলেন যে যাকে তাকে ডিপার্টমেন্টে মেরে আবার তার লাশ গুম করে দিচ্ছেন, 300 পুলিশ দিয়ে তার বাড়ি দখল করছেন, তাকে শবদাহ করতে যাচ্ছে, সেখানেও গিয়ে আপনি তার পুলিশ মোতায়েন করছেন। হোয়াট ইজ দ্য ম্যাটার? আমি একজন শিক্ষিত মানুষ, আমি আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি, আমি চাই না আপনি আমাকেও এসে মারুন। হ্যাঁ, এবার একটু ভদ্র হন। কোন হাইকোর্ট আপনাকে দেখিয়ে দেবে? কোন সুপ্রিম কোর্ট আপনাকে দেখিয়ে দেবে? আপনি নিজে দেখতে পাচ্ছেন না আপনি কি করছেন? হাইকোর্ট করে এই ম্যাটার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না। তাহলে আপনি বলতে চাইছেন, একদম শেষে আমি বলবো যে সঞ্জয় রায় যে প্রশ্নগুলো আপনি তুললেন আমাদের আজকের সংবাদ মাধ্যমে, যে যে প্রশ্নগুলো আপনারা করতে পারেননি, যে আংশিকগুলো আপনারা রাখতে পারেননি, যার কারণে অনেকেই বিহাইন্ড দ্য বার থাকতো, সেই প্রশ্নগুলো কোথাও গিয়ে হাইকোর্টে উন্মোচিত হবে, তাই তো? আমার মনে হয় হাইকোর্টের উপর আমার খুব আস্থা আছে, যেটা আমার সুপ্রিম কোর্টের উপর হয়তো অতটা আমি তো কাজকর্ম করিনি, কিন্তু হাইকোর্টের সঙ্গে আমি অনেক ছোটবেলা থেকে অ্যাটাচ, এবং আমি যে রিলিফগুলো পেয়ে পেয়ে এসেছি জীবনে, সেখান থেকে আমার মনে হয় হাইকোর্ট এটা ভালো করে দেখবে, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। কিন্তু সবচেয়ে আগে আমাদের মোস্ট বড় একটা ব্যারিয়ার, সেটা হাইকোর্ট কেন সবার ক্ষেত্রেই, যে বডি আর নেই, বডিটাকে যে আমি দ্বিতীয়বার ময়না তদন্ত করব, বা আমি যে আবার করে ক্রাইম সিন কোথায় আছে সেখান থেকে, কেন বডি থেকেই ওর ক্রাইম সিনটা বেরোতো, তার সবকিছু আছে, আমি কিন্তু সেগুলো পাচ্ছি না। সেগুলো খুব বড় বড় মানে দিক দিয়ে এই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। হ্যাঁ, যার মানে ইয়েতে এসে দাঁড়াচ্ছে যে যার নতিজা আমরা পাচ্ছি যে কোনো কিছুই কাউকে অ্যাকিউজড সেভাবে কিন্তু করা যাচ্ছে না, কারোর গল্পে কেউ অ্যাকিউজড হয়ে যাবে না, বিহাইন্ড দ্য বার থেকে যাবে না, বা তাকে ফাঁসি দেওয়া যাবে না। একটা প্রশ্ন থেকেই যায়, এটা হচ্ছে যে একদম শেষে আমি প্রশ্নটাকেই শেষ করবো, যে সঞ্জয় রায় যে বলেছিল আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, বা আপনারা যে পয়েন্টগুলো আপনি বললেন কোথাও গিয়ে প্রতিবন্ধকতা যেগুলো তৈরি হলো আপনারা যে পয়েন্টগুলো রাখতে পারলেন না, এবং সঞ্জয় রায় কোথাও গিয়ে কি তিনিও সহযোগিতা করবেন, তার হয়ে যিনি লড়বেন, বা সেই উকিলকে দেখুন সে কতটা জানে তবেই না সে সহযোগিতা করবে। উন্মোচিত হবে হাইকোর্টে? সে যদি হঠাৎ করে কোনো একটা পরিবেশে তাকে পাঠিয়ে দিয়ে একটা কেস দিয়ে দেওয়া হয়, তার পক্ষে তো ওই পরিবেশে কি হয়েছে বলা সম্ভব না। এটা আমরা খুব লজিক্যালি বলতে পারি। আপনি কি আশাবাদী হাইকোর্টে এই কেস যাচ্ছে, সঞ্জয় রায়ের পক্ষে যাবে এই কেস? আমি আশাবাদীর মধ্যে 70%, 30% নই। কেন, আমি তো বললামই, অভয়ার বডি আপনি পাচ্ছেন না, হাইকোর্টও পাবে না।